আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা 97 পৃষ্ঠার একক কাজের সমাধান করব। অর্থাৎ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ চ্যাপ্টারের পিথাগোরাসের যে সূত্রটা আছে, পিথাগোরাসের যে টপিকটা আছে, সেটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেই রিলেটেড যে সারসংক্ষেপ সেটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে এই একক কাজটি। একক কাজটির মধ্যে কী বলা হচ্ছে? প্রত্যেকে নিজ নিজ খাতায় বিভিন্ন আকারের 5টি সমকোণী ত্রিভুজ আঁকো। বিভিন্ন আকারের 5টা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ আমরা সবাই জানি যে একটা কোণ 90 ডিগ্রি হবে। তো একটা কোণ 90 ডিগ্রি রেখে আমরা বিভিন্ন আকারের 5টা কী করব? সমকোণী ত্রিভুজ আঁকবো। এরপর ত্রিভুজগুলোর নিচে 1 নং 2 নং এভাবে 3 নং 4 নং 5 নং নাম দাও। ত্রিভুজের বাহুগুলোর উপর বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে আমরা যে ত্রিভুজটা আঁকবো সেই ত্রিভুজের বাহুগুলোর উপর বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। অর্থাৎ এটা যদি একটা এরকম ত্রিভুজ হয়, এইটার উপরে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, এটার উপরেও বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, এটার উপরেও বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। যেহেতু আমরা যে বাহুর উপরে বর্গক্ষেত্র অঙ্কন করব সেই বর্গটার কিন্তু বাহুর মানগুলো ওই বাহুর মতোই হবে। অর্থাৎ আমরা এই বাহুটার উপরে যে বর্গক্ষেত্রটা অঙ্কন করতেছি সেটা 4 বাহু কিন্তু এই বাহুটার মতোই হবে, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের বাহুগুলো কি হয়? সমান হয়। তাহলে এটা যতটুকু হবে এই বাহুগুলো কিন্তু বাকি 3টা বাহুও ঠিক ততটুকু করেই হবে। একইভাবে এই লম্বটা যত হবে বাকি 3টা বাহু কিন্তু ওরকমই হবে। অতঃপর ত্রিভুজের বাহুগুলো মেপে ছক 5.1 পূরণ করো। 5টি ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল পরিমাপ করে ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করব। এই ছক 5.1 মধ্যে আমাদের কি করতে হবে? এই যে বাহুগুলোর মানগুলো এগুলো আমাদের লিখতে হবে এবং এদের বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলগুলো আমার পরিমাপ করতে হবে। তাহলে আমরা 5টা ত্রিভুজ এঁকে ছকটা পূরণ করি। তো এই হচ্ছে আমাদের 1 নম্বর ত্রিভুজ। 1 নম্বর ত্রিভুজে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে এখানে ভূমি হচ্ছে 2, এই যে এখানে নিচে 2 আছে, ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে 3 এবং অতিভুজের যে মানটা সেটা আমরা মেপে স্কেল দিয়ে দেখলাম 3.6। আমরা ভূমি 2 এবং লম্ব 3 রেখে মেপে নিয়ে তারপরে অতিভুজটা যখন যুক্ত করে দিয়েছি, অতিভুজটা যুক্ত করার পরে স্কেল দিয়ে মেপে দেখেছি এটা হচ্ছে 3.6 আসতেছে। তো যেটা আসতেছে আমরা সেটা এখানে লিখেছি। তাহলে ভূমি যখন 2 হলো, অতিভুজ যখন লম্ব যখন 3 হলো, অতিভুজ আমরা মান পেলাম 3.6। এখন এর উপরেই আমরা বর্গক্ষেত্রটা অঙ্কন করছি। এখানে কিন্তু এই যে বর্গটা আছে এটার কিন্তু প্রত্যেকটা বাহু হচ্ছে 2 করে, এটার প্রত্যেকটা বাহু 3 করে, এটার প্রত্যেকটা বাহু হবে কত করে? 3.6। তার মানে এটা 3.6, এটা 3.6, এটাও 3.6। এভাবে কিন্তু আমরা বর্গক্ষেত্রটা আঁকতেছি। তারপর ত্রিভুজ 2 এর ক্ষেত্রে আমরা ভূমি নিয়েছি হচ্ছে 4, লম্ব নিয়েছি 3। তখন যখন অতিভুজটা আমরা মাপলাম আসলো কত? 5। এগুলো সব কিছু আমরা নিয়েছি হচ্ছে ইঞ্চিতে। আমার বোর্ডের মধ্যে যে স্কেলটা ছিল সেটা হচ্ছে ইঞ্চিতে ছিল, আমরা ইঞ্চিতে নিয়েছি। তোমরা কিন্তু সেন্টিমিটারে নিয়ে আঁকবা, কোনো সমস্যা নেই। একক যেটাই হোক না কেন আমাদের এখানে পরিমাপটাই হচ্ছে ব্যাপার, মানটাই হচ্ছে ব্যাপার। একক আমরা যে এককই নেই না কেন, আমি যদি এখানে সেন্টিমিটারে নেই তাহলে বোর্ডের মধ্যে আসলে বোঝাই যাবে না, সেই জন্য আমি ইঞ্চিতে নিয়েছি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এই যে বর্গক্ষেত্রটা আছে এটার কিন্তু 4 বাহু হচ্ছে 4 4 4, আর এটা 4 বাহু কি 5 5 5, এটা 4 বাহু 3 3 3। এভাবে কিন্তু এই যে চিত্রটা এটা আছে। এবার আমরা ত্রিভুজ 3 যদি দেখি, 3 এর মধ্যে আমরা ভূমি নিয়েছি 2, লম্ব নিয়েছি 1, ঠিক আছে। নেওয়ার পরে যখন অতিভুজটা আঁকছি তখন আমাদের অতিভুজের মানটা আসছে 2.24। এগুলো কিন্তু আমরা স্কেল বসিয়ে আমরা কি করেছি? আমরা ভূমির মানটা স্কেল দিয়ে 2 নিয়েছি, লম্বর মানটা স্কেল দিয়ে 1 নিয়েছি। নেওয়ার পরে অতিভুজটা যখন এঁকেছি, আঁকার পরে অতিভুজটা যখন মেপেছি তখন আমরা দেখেছি অতিভুজ হচ্ছে 2.24। একইভাবে ত্রিভুজ 4, ত্রিভুজ 3 এর মধ্যে কিন্তু সেম, এই যে বর্গক্ষেত্রগুলো কিন্তু এই পরিমাপে আছে। ত্রিভুজ 4 এর মধ্যে আমরা দেখব এখানে ভূমি নিয়েছি 3, লম্ব নিয়েছি 5, অতিভুজ হয়ে গেছে 5.83। তারপর ভূমি নিয়েছি 2, লম্ব নিয়েছি 4, অতিভুজ নিয়েছি 4, অতিভুজ হয়ে গেছে 4.6। এই যে ত্রিভুজ আমরা 5টা আঁকলাম। এখন আমরা এই যে মানগুলো, লম্বর মান, ভূমির মান এবং অতিভুজের মান, তারপর বর্গক্ষেত্রের মান, এগুলো আমরা এই ছকের মধ্যে লিখব। তাহলে দেখো এই ছকটা আমরা যদি এখন ছকটা পূরণ করি তাহলে এরকম দেখতেছি যে চিত্র 1 ত্রিভুজ নাম্বার 1 এর মধ্যে আমাদের ভূমি কত ছিল? আমরা ভূমি নিয়েছি হচ্ছে 2, তাহলে এটার হচ্ছে উচ্চতা নিয়েছিলাম হচ্ছে আমরা
3 এবং অতিভুজ হয়েছিল 3.6। তাহলে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? যেহেতু ভূমি হচ্ছে 4 এবং যেটা বর্গক্ষেত্র, তার মানে এটা হচ্ছে ক্ষেত্রফল হবে হচ্ছে 2 স্কয়ার, তার মানে হচ্ছে 4, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে 1 বাহু স্কয়ার। উচ্চতা হচ্ছে 3, তাহলে আমাদের ক্ষেত্রফলটা হয়ে যাবে 9। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 3.6কে যদি আমরা বর্গ করি তাহলে আসতেছে 12.98। এখন 3.6 হচ্ছে এটা আমাদের ছিল কি একটা, এটা যদি বর্গ করি তাহলে আমাদের কিন্তু মান আসে হচ্ছে দশমিকে আরও 2 ঘর পর্যন্ত ওইদিকে আসে। তো আমরা 3.6কে বর্গ করলে এখানে 12.98 আসে, যেটা কিনা আসলে 13-র সমান। যদি আমরা এক্স্যাক্ট দশমিক মানটা নেই তাহলে এটা 13ই হয়ে যাবে। 2 নম্বর ত্রিভুজে আমাদের ভূমি ছিল হচ্ছে 4, উচ্চতা 3, অতিভুজ হচ্ছে 5। আমরা 2 নম্বর ত্রিভুজে যে মানগুলো নিয়েছিলাম এই যে 3, 4, 5, এখানে আমরা যদি 4-এর বর্গ করি তাহলে পাই 16, 3-এর বর্গ 9 এবং 5-এর বর্গ হচ্ছে 25। 3 নম্বর ত্রিভুজে ভূমি ছিল 2, উচ্চতা 1, তার অতিভুজ হচ্ছে 2.24। একইভাবে বর্গ হচ্ছে 4, ভূমির বর্গ, উচ্চতার উপর যেটা বর্গ তার আমাদের ক্ষেত্রফল হচ্ছে 1 এবং অতিভুজের উপর যে বর্গ তার ক্ষেত্রফল হচ্ছে 5। একইভাবে আমাদের যে ত্রিভুজ নম্বর 4 আছে সেটার ভূমি হচ্ছে 3 নিয়েছি, উচ্চতা 5 নিয়েছি এবং আমাদের অতিভুজ চলে আসছে 5.83। একইভাবে যদি আমরা বর্গের মানগুলো বের করি তাহলে পাই 9, 25, 34 এবং ত্রিভুজ নম্বর 5-এর মধ্যে ভূমি হচ্ছে 2, উচ্চতা 4 এবং অতিভুজ হচ্ছে 4.6। এটা যদি হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলো হইতেছে 4, 16 এবং 20। এখন আমাদেরকে বলা হয়েছে যে ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্কটা কি। আমরা যদি ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক দেখি তাহলে দেখব যে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হইতেছে। যেমন দেখো 4 আর 9 যোগ করলে 13, 16 আর 9 যোগ করলে 25, 4 আর 1 যোগ করলে 5, 9 আর 25 যোগ করলে 34, 4 আর 16 যোগ করলে 20। তার মানে ভূমির উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটা আছে আর উচ্চতার উপর যে বর্গক্ষেত্রটা আছে এই দুটার বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা যোগ করলে আমরা অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফলের সমান মান পাচ্ছি। মূলত এটাই হচ্ছে পিথাগোরাস সাহেব যিনি আছেন উনি কি করেছিলেন, প্রমাণ করেছিলেন। এখন আমাদেরকে বলা হচ্ছে যে ক্ষেত্রফলগুলোর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে কি তোমরা যদি সঠিকভাবে বাহুর দৈর্ঘ্য পরিমাপ করো তবে নিশ্চয়ই একটি সম্পর্ক পেয়ে থাকবে। তাহলে আমরা কিন্তু একটা সম্পর্ক পেয়ে গেছি যে ভূমি এবং উচ্চতা যোগ করলে অতিভুজ পাওয়া যাচ্ছে, ক্ষেত্রফল আর কি। তবে বাহুগুলোর দৈর্ঘ্যের পরিমাপ অতি সূক্ষ্মভাবে নির্ণয় করতে না পারার কারণে সম্পর্ক নিয়ে নির্ণয় আসন্ন মান ব্যবহার করতে হতে পারে। সম্পর্কটি বক্সে দেওয়া হলো, তোমার অনুসন্ধানের ফলাফল সঙ্গে মিলিয়ে দেখো। তাহলে আমরা যেটা বললাম একটু আগে তোমাদেরকে আমি বলছি যে আসন্ন মান, এখানে এক্স্যাক্ট এই যে দশমিকের মান তো আমাদের এক্স্যাক্ট আসবে না, ওই যে অসীম দশমিক পর্যন্ত আসতে পারে। সেক্ষেত্রে আমাদের আসন্ন মান নিয়ে কাজটা করা লাগতে পারে। যেমন 2.24 একটা আসন্ন মান নেওয়া হয়েছিল, 5.83 আসন্ন মান আমরা নিয়েছিলাম, 3.6 আসন্ন মান নিয়েছিলাম, ওই যে অতিভুজের মানটা যেটা আমাদের বইয়ে বলা হচ্ছে। তো আসন্ন মান নেওয়ার কারণে এখানে কিন্তু এক্স্যাক্ট মানটা আমাদের নাও আসতে পারে। যেমন এখানে 5, এই 5 কিন্তু এখানে 4.998 এরকম আসবে। তো 4.998কে আমরা 5 লিখতেই পারি। আবার 12.998কে আমরা আসন্ন মান নিয়ে 5 লিখেছি বা 13 লিখেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে সম্পর্কটা বইয়ের মধ্যে এখানে কি লেখা আছে নিচের মধ্যে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কি বললো, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু কোনটা কোনটা, লম্ব আর উচ্চতা, তাহলে তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি মানে যোগফলের সমান। তাহলে আমরা কিন্তু সেটাই দেখেছি যে আমরা যদি লম্বের উপর বা ভূমির উপর যে বর্গক্ষেত্র দুইটা আছে সেই দুটো যোগ করি তাহলে আমরা এই যে অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা আছে তার সমান মান পাচ্ছি। ওকে, অর্থাৎ এখন আমরা যদি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি এবং অপর দুই বাহু এ ও বি ধরি তবে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, অর্থাৎ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। জেনে রাখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে গ্রিক দার্শনিক ও গণিতবিদ পিথাগোরাস সমকোণী ত্রিভুজের এই বিশেষ বৈশিষ্ট্যটি নিরূপণ করেন। এজন্য এটিকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু যখন আগের অধ্যায়টা পড়েছি তখন কিন্তু আমরা এই যে এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আসন্ন মান আলোচনা করেছিলাম। আমরা হচ্ছে বর্গমূল নির্ণয় করেছিলাম। আমরা
হচ্ছে √2 এর মান নির্ণয় করেছিলাম এই পিথাগোরাসের সূত্রের সাহায্য নিয়েই। তোমাদের নিশ্চয়ই সেটা মনে থাকবে। এটাই হচ্ছে সেই পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের সূত্র। তার নামে এই উপপাদ্যের নামকরণ করা হলেও আরও প্রাচীনকাল থেকেই এই উপপাদ্যটির ব্যবহার খুঁজে পাওয়া যায়। এর ব্যবহার দেখা যায় বেবিলিয়নদের ব্যবহৃত বস্তুতে। আবার জানা যায় যে খ্রিস্টপূর্ব 800 থেকে 400 এর মধ্যে ভারতীয় উপমহাদেশের অনেক গণিতবিদ এই উপপাদ্যটি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তো পিথাগোরাসের আগেও অনেকেই এটা ব্যাখ্যা করেছেন, তবে পিথাগোরাস হচ্ছে সর্বপ্রথম এটাকে হয়তো বা প্রমাণ করেন, সেজন্য হচ্ছে তার নামে এটা দেওয়া হয়। ধারণা করা হয়ে থাকে পিথাগোরাস বর্তমান তুরস্কের কাছাকাছি সামোস দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। সংখ্যাতত্ত্ব, ত্রিমাত্রা এবং ক্ষেত্রফল সম্পর্কিত জ্যামিতিতে তার অবদান খুঁজে পাওয়া যায়। পিথাগোরাস বিভিন্ন সংখ্যার সম্পর্ক নির্ণয়ে উৎসুক ছিলেন এবং যার প্রতিফলন হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আরেকটি মজার ঘটনা হলো পিথাগোরিয়ান ত্রয়ী। যখন একটি সমকোণী ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হয় তখন আমরা পিথাগোরিয়ান ত্রয়ী পাই। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা মানে কি খেয়াল করে দেখো, এখানে আমরা কোন বাহুগুলোর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা পেয়েছি। দেখো এখানে ভূমি 2 উচ্চতা 3 কিন্তু অতিভুজ পূর্ণ সংখ্যা না, ভূমি 4 উচ্চতা 3 অতিভুজ হচ্ছে 5 পূর্ণ সংখ্যা। তাহলে এই যে তিনটা বাহুই কি পূর্ণ সংখ্যা না, এখানে এই তিনটা বাহু 4 3 5, এটাকে বলা হয় পিথাগোরিয়ান ত্রয়ী। অর্থাৎ তিনটা বাহুর মানে কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। যে তিনটি পূর্ণ সংখ্যা সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য মেনে চলে তাদেরকে পিথাগোরিয়ান ত্রয়ী বলা হয়। যেমন 3 4 5 যেটা আমরা এখনই দেখালাম, 5 12 13 দুটি পিথাগোরিয়ান ত্রয়ী। এরকম আরও অনেক পিথাগোরিয়ান ত্রয়ী তোমরা খুঁজে বের করতে পারো। আমরা এরকম আরও পিথাগোরিয়ান ত্রয়ী পাবো যদি আমরা একটু দেখি। এবার তোমাদের একটি প্রশ্ন করি, আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা পূর্ণ সংখ্যায় নিই তবে সবসময় অতিভুজ পূর্ণ সংখ্যা হতে পারে কি? উত্তর হচ্ছে না। সেটা কিন্তু আমরা এখনই দেখলাম, একটু আগেই আমরা ইচ্ছাকৃতভাবে পূর্ণ সংখ্যা নিয়েছি। এই সবগুলো তো পূর্ণ সংখ্যা নিয়েছি, আমরা নিয়েছি না 3 5 2 4, আমরা কি অতিভুজ পূর্ণ সংখ্যা পেয়েছি? পাই নাই। তো এটার প্রমাণ আমরা পেয়েছি যে না, এটা পাওয়া যাবে না। অথবা যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যায় নিলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য পূর্ণ সংখ্যায় হবে কি? না, এটা হবে না। এবং এটার সবথেকে বড় প্রমাণ আমরা কিন্তু ওই যে এভাবে করতে পারি যে এটা যদি 1 হয়, এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে? এটা কিন্তু হয়ে যাচ্ছে √2 হয়ে যাচ্ছে। তার মানে দেখো পূর্ণ সংখ্যা না, অমূলদ সংখ্যাও চলে আসতে পারে। অমূলদ সংখ্যাও কি চলে আসতে পারে এখানে অপর একটা বাহুর মান, ঠিক না? এটার প্রমাণটা আমরা আগেই করছি, আগের অধ্যায়ে, তোমরা নিশ্চয়ই সেটা জানো। এবার আমরা এই একক কর্মপত্রটার মধ্যে পিথাগোরাসের উপপাদ্যের কি করব? প্রমাণ করব বিকল্প উপায়। খুব সহজে কাগজ কেটে এই সম্পর্কটি প্রমাণ করা যায়। এক্ষেত্রে 4টি একই মাপের সমকোণী ত্রিভুজ নাও। তাহলে 4টা একই মাপের সমকোণী ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি, এই যে সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, প্রত্যেকটা একই মাপের। এটারও হচ্ছে এ, এটাও বি, এটা এ, এটা বি, প্রত্যেকটারই আমাদের ভূমি এ, লম্ব বি এভাবে দেওয়া আছে। ধরো প্রত্যেকটি সমকোণের অতিভুজের দৈর্ঘ্য সি, অপর দুই বাহুর দৈর্ঘ্য এ ও বি। তাহলে অতিভুজ হচ্ছে সি, এগুলো সব অতিভুজ, আবার অপর দুই বাহু এ ও বি। এখন 4টি ত্রিভুজকে নিজের চিত্রের মধ্যে করে a + b বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে সাজাও। তাহলে 4টা ত্রিভুজকে কি করা হয়েছে? এরকম করে সাজানো হয়েছে। সাজানোর ফলে আমরা একটা এরকম বর্গক্ষেত্র পেয়েছি। এক্ষেত্রে a + b বাহুবিশিষ্ট বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি? a + b হোল স্কয়ার। কিভাবে? দেখো এই যে এখানে এটুকু হচ্ছে বি, এটুকু হচ্ছে এ, তার মানে এই সম্পূর্ণটা কত? a + b। তাহলে সম্পূর্ণটা যদি a + b হয় তাহলে এর এক বাহু, এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রটার এক বাহু হচ্ছে a + b, তাহলে ক্ষেত্রফল কি হবে? a + b হোল স্কয়ার। 4টি ত্রিভুজের ক্ষেত্রফল কি? তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে অতিভুজ হচ্ছে সি, তার মানে বাকি দুটো হচ্ছে, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে উচ্চতা। তার মানে আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা মানে a গুণন b। তাহলে যেহেতু 4টা ত্রিভুজ, কয়টা? 4টা, তাহলে 4টা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? 4 ইন্টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এখান থেকে যদি আমরা 2 আর 2 দিয়ে 4কে কাটি তাহলে থাকে 2, আর a আর b গুণ করলে হয় 2ab, তার মানে এসে এই যে 2ab। কীভাবে হলো ঘটনাটা? একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো সি যেহেতু অতিভুজ, এ আর বির মধ্যে ভূমি আর উচ্চতা, তো এই দুটোকে আমরা গুণ করে দিলাম আর হাফ ইন্টু সূত্রে। এখন যেহেতু 4টা ত্রিভুজ আমাদের, তাহলে 4টা ত্রিভুজ মানে কি 4 গুণ হবে এর সাথে, তাহলে 2ab পেলাম। ফাঁকা অংশের ক্ষেত্রফল সি স্কয়ার, যেহেতু ফাঁকা অংশটি একটু বড় ক্ষেত্র। এখন দেখো তো এই যে ভিতরের মধ্যে যে মানটা আছে এটাও একটা বড় ক্ষেত্র না? কারণ এটা মানও সি, এটার মানও সি, এটার মানও সি, এটার 4টা বাহুই কি সি। যেহেতু 4টা বাহুই সি, তার মানে এটা একটা বর্গক্ষেত্র, আর এটার বর্গক্ষেত্র হওয়ার সুবাদে এটার
আমাদের ক্ষেত্রফল কি হবে সি স্কোয়ার। যেহেতু বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 4টি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ফাঁকা অংশের ক্ষেত্রফলের সমষ্টির সমান, সুতরাং প্রমাণ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই প্রমাণটা আমরা কীভাবে করব? আমাদের কি বলা হয়েছে 4টা ত্রিভুজের ক্ষেত্রফল এবং ফাঁকা অংশের ক্ষেত্রফলের সমষ্টির সমান কে? বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এটা কার সমান? এইটা হচ্ছে ওই যে 4টা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত 2ab, এবং আমাদের ফাঁকা অংশ যেটা আছে তার ক্ষেত্রফল, ফাঁকা অংশ কোনটা সি স্কোয়ার, এই ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান 2ab প্লাস সি স্কোয়ার, এই দুটো সমান। এখান থেকে আমরা এটা প্রমাণ করবো কিভাবে, দেখো এই যে প্রমাণটা। তাহলে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান 2ab প্লাস সি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার মধ্যে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর 2ab প্লাস সি স্কোয়ার আমি এই পাশে রেখে দিলাম। এখন আমরা যদি 2ab কে ওই পাশে নিয়ে যাই, পক্ষান্তর করি, তাহলে সে বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে বিয়োগ হয়ে গেলে দেখো এ পাশে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ পাশে থাকতেছে 2ab প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে 2ab যদি কাটা যায়, প্লাসে মাইনাসে কাটা, থাকতেছে কি শুধু সি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার আমাদের চলে আসছে। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করার ছিল এবং এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্রটা। ওকে, এবং এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্রটা, এটা আমরা প্রমাণ করলাম। সূত্রটা কি, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এটা আমরা প্রমাণ করলাম এবং এটাই ছিল আমাদের হচ্ছে যে একক কাজটা, সেটা সহ পিথাগোরাসের সূত্রের প্রমাণটা আমরা দেখলাম। এবং এটাই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা পরের যে কাজ আছে, পরের যে টপিক আছে, সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।